আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় নগদ প্রবাহ বিবরণী থেকে কুমিল্লা বোর্ড 2019 সালে যে বোর্ড প্রশ্নটি এসেছিল পরীক্ষায়, সেই প্রশ্নটি আমরা আজকে আলোচনা করব। তো দেখো, এই নগদ প্রবাহ বিবরণীর প্রশ্নের কিন্তু দুইটি অংশ থাকে। প্রথমে হলো তুলনামূলক আর্থিক বিবরণী এবং এরপর দেওয়া থাকে কিছু সমন্বয় এবং প্রশ্নগুলো। ঠিক আছে, তো মনে রাখবা এই প্রশ্নে সবসময় দুইটা অংশ থাকে। তো দেখো, ক নাম্বার প্রশ্নে কি বলছে, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো আসবাবপত্র একটি স্থায়ী সম্পদ, তাই না? স্থায়ী সম্পদ বিক্রি করলে প্রতিষ্ঠানের লাভ হয় না ক্ষতি হয়, এটা সম্বন্ধে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি আগের একটি ভিডিওতে। ওই ভিডিওর লিঙ্কটিও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ক্লাসটা তুমি দেখে আসতে পারো আগে। তো এটা করলেও তুমি বুঝতে পারবে। দেখো, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ ক্ষতি কিভাবে নির্ণয় করবো। সাধারণত দেখো, এই যে তুলনামূলক আর্থিক বিবরণী, এখান থেকে তুমি কিন্তু আসবাবপত্র বিক্রয়ের লাভ ক্ষতির প্রয়োজনীয় তথ্যগুলো পাবে না। তথ্যগুলো পাবে হলো এই অন্যান্য তথ্য থেকে বা সমন্বয় থেকে। তো যখন আমরা আসবাবপত্র বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করব, তখন কিন্তু আমার এই আসবাবপত্রের বিক্রয় মূল্য থাকতে হবে, তাই না? আসবাবপত্রের বিক্রয় মূল্য। কারণ একটা জিনিস আমি বিক্রি করলে আমার লাভ হলো না ক্ষতি হলো, এটা কখন হবে? যখন আমি বিক্রি করব, তাহলে নিশ্চয়ই একটা বিক্রয় মূল্য দেওয়া থাকবে। এরপর কি দেওয়া থাকবো? যে আসবাবপত্রটা আমি বিক্রি করলাম সেটা তো আমি ক্রয় করেছিলাম, তাই না? তাহলে একটা ক্রয় মূল্য দেওয়া থাকবে। এবং আমরা আসবাবপত্র কেন ক্রয় করি? আমরা ব্যবহার করার জন্য আসবাবপত্র ক্রয় করি। তাহলে আসবাবপত্র ব্যবহার করে ব্যবহারজনিত যে ব্যয়, সেটাই তো অবচয়। সেই অবচয়টা এবং যত বছরের অবচয় থাকবে একসাথে, সেটাকে বলা হয় পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়টা দেওয়া থাকবে। তাহলে দেখো, যে কোনো স্থায়ী সম্পদের, আসবাবপত্র নয়, শুধু যে কোনো স্থায়ী সম্পদের লাভ ক্ষতি বের করতে গেলে তিনটা তথ্য আমার লাগবে। সেটা হলো ওই স্থায়ী সম্পদের বিক্রয় মূল্য, স্থায়ী সম্পদের ক্রয় মূল্য এবং এটার ব্যবহারজনিত পুঞ্জীভূত অবচয়টা। তো দেখো, এই সমন্বয়ে কি আর দেওয়া আছে? 4 নাম্বার সমন্বয়ে বলা আছে। দেখো, আসবাবপত্রের বিক্রয় 800 টাকা। তাহলে আসবাবপত্রের বিক্রয় মূল্য কত? 800 টাকা। এরপর কি বলা আছে? যার ক্রয় মূল্য 5000 টাকা, যে ক্রয় মূল্য দেওয়া আছে এবং পুঞ্জীভূত অবচয় 4000 টাকা। ঠিক আছে, তার মানে আমার প্রয়োজনীয় তিনটা তথ্য কিন্তু আমি পেয়ে গেছি। এখন তুমি বিক্রয়জনিত লাভ ক্ষতি কিভাবে করবা? এই বিক্রয় মূল্য থেকে আসবাবপত্রের পুস্তক মূল্য বাদ দিতে হবে। কি মূল্য বাদ দিতে হবে? পুস্তক মূল্য। এখন পুস্তক মূল্য মানে কি? পুস্তক মূল্য মানে হলো ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাই পুস্তক মূল্য। অর্থাৎ প্রথমে আমরা বিক্রয় মূল্য লিখবো, এরপরে বিক্রয় মূল্য থেকে পুস্তক মূল্যটা বাদ দিব। কিভাবে লিখবা খেয়াল করো। দেখো, প্রথমে আমরা লিখলাম আসবাবপত্রের বিক্রয় মূল্য। কত দেওয়া ছিল বিক্রয় মূল্য? 800 টাকা। এই যে দেখো, সমন্বয় বলা আছে আসবাবপত্র বিক্রয় 800 টাকা। তাহলে আমরা লিখলাম বিক্রয় মূল্য 800 টাকা। এবার বাদ বিক্রিত আসবাবপত্রের পুস্তক মূল্য। তাহলে পুস্তক মূল্য মানে কি? পুস্তক মূল্য মানে হলো ক্রয় মূল্য মাইনাস অবচয়। পুস্তক মূল্য মানে কি? ক্রয় মূল্য মাইনাস অবচয়, জমাকৃত অবচয় বা পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি। তাহলে দেখো, ক্রয় মূল্য কত দেওয়া আছে? 5000। এই যে আমরা লিখলাম ক্রয় মূল্য 5000। এরপর আবার দেখো, সমন্বয় পুঞ্জীভূত অবচয় কত বলা আছে? 4000 টাকা। তাহলে যে পুঞ্জীভূত অবচয় 4000 বিয়োগ করে দিবা। তাহলে আমার পুস্তক মূল্য বা বই মূল্য কত আসলো? 1000 টাকা। কত আসলো? 1000 টাকা। এই বিক্রয় মূল্য থেকে এই পুস্তক মূল্য বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 800 থেকে 1000 বিয়োগ করে কত হয়? মাইনাসের 200 টাকা। এখানে যখন উত্তরটা মাইনাস আসবে, তখন তোমার স্থায়ী সম্পদ বিক্রি করে ক্ষতি হবে। কি হবে? ক্ষতি হবে। আর যদি এখানে কখনো প্লাসের মান আসে, তাহলে কি হবে? লাভ হবে। তাহলে আবারও খেয়াল করো, আমরা কিভাবে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় করব? প্রথমে বিক্রয় মূল্য লিখবো, এই বিক্রয় মূল্য থেকে পুস্তক মূল্য বাদ দিব। পুস্তক মূল্য মানে কি? ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। ঠিক আছে, এই হলো আমার ক নাম্বার প্রশ্নের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আরো ডিটেলস এই আসবাবপত্র বিক্রয়জনিত লাভ ক্ষতির সমস্যা তোমাদের থাকে, সেই এই সংক্রান্ত যে ভিডিওটি আমাদের আছে সেটা তোমরা দেখে আসতে পারো। তো চলো, খ নাম্বার প্রশ্নে কি আছে? পরিচালন কার্যক্রম বাবদ নিট নগদ প্রবাহের পরিমাণ। তাহলে যখন আমরা পরিচালন কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করব, আমাদেরকে প্রথমে জানতে হবে পরিচালন কার্যাবলীতে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়। তো প্রথমত নিট মুনাফা থাকবে। আর কি কি বিষয় থাকে সমন্বয় করার জন্য? অবচয়, অবলোপন, চলতি সম্পদ, চলতি দায়, স্থায়ী সম্পদ বিক্রয়ের মুনাফা, স্থায়ী সম্পদ বিক্রয়ের ক্ষতি। কয়টা বিষয় হলো? 6টা বিষয়। অবচয়, অবলোপন, চলতি সম্পদ, চলতি দায়, স্থায়ী সম্পদ বিক্রয়ের মুনাফা এবং স্থায়ী সম্পদ বিক্রয়ের ক্ষতি। তো এই পরিচালন কার্যাবলীর একটা ডিটেলস ক্লাসও কিন্তু আমাদের আলাদা আছে, সেটা দেখলে তোমরা সহজে পরিচালন ব্যয়গুলো বুঝতে পারবে। তো দেখো, আমরা এখন পরিচালন কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করি। তো প্রথমে আমরা লিখে নিব নিট মুনাফা। নিট মুনাফা তুমি কোথায় পাবে? যদি আয় বিবরণী দেওয়া থাকে আয় বিবরণীতে পাবে। আয় বিবরণী না থাকলে সমন্বয়ের মধ্যে বলা থাকবে। এই দেখো, 2 নম্বর সমন্বয় বলা আছে 2018 সালের নিট মুনাফা 21000 টাকা। তাহলে জাস্ট আমরা নিট মুনাফাটা লিখে দিব, নিট মুনাফা 21000 টাকা। বুঝতে পারছো? এরপরে কি লিখতে হবে? নিট মুনাফাকে নিট নগদ প্রবাহে পরিণত করার সমন্বয় সমূহ। তাহলে এখানে কয়টা সমন্বয় থাকে? 6টা সমন্বয়। অবচয়, অবলোপন, চলতি সম্পদ, চলতি দায়, স্থায়ী সম্পদ বিক্রয়ের মুনাফা, স্থায়ী সম্পদ বিক্রয়ের ক্ষতি। তো চলো আমরা দেখি 6টার কয়টা আছে। প্রথমে চলে যাবে সমন্বয়। দেখো, এই যে 1 নম্বর সমন্বয় বলা আছে 2018 সালের অবচয়
14,000 টাকা। তাহলে অবচয় পেয়ে গেলাম। অবচয় কি করতে হয় তোমাদের নিশ্চয়ই মনে আছে, নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কি হয়, নগদ আন্তঃপ্রবাহ হয়। এই জন্য অবচয়টা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এই যে আমরা লিখে দিলাম অবচয় 14,000 টাকা। ঠিক আছে, এরপর দেখো সমন্বয় কি আছে, নিট মুনাফা আমরা লিখে ফেলছি। নতুন আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র কি, স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ গুলো কোথায় যায়, বিনিয়োগে যায়। তাহলে পরিচালনাটার কোনো কাজ নেই। 4 নম্বরে বলা আছে আসবাবপত্র বিক্রয় ক্রয় মূল্য পুঞ্জীভূত হচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা ক নাম্বার প্রশ্ন বের করেছিলাম যে আসবাবপত্র বিক্রি করে আমার কি হয়েছিল, 200 টাকা ক্ষতি হয়েছিল। তাহলে আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি এবং আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা, এই দুইটা যেটা থাকবে সেটা কিন্তু পরিচালনা যাবে। তাহলে এখানে ক্ষতি আছে, ক্ষতিটা কি করতে হয়, আমার পরিচালনায় যোগ করতে হয়। ক্ষতিটা কি করতে হয়, যোগ করতে হয়। এগুলো কিন্তু ডিটেলস আমরা আলোচনা করছি, সেই ক্লাসটা দেখতে তোমাদের সুবিধা হবে। তো আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি, ক ক্ষতি আমরা পেলাম। তাহলে যদি 200 টাকা ক্ষতি ছিল, ক্ষতিটা আমরা যোগ করে দিলাম। ঠিক আছে, অবচয় সমন্বয় দেওয়া আছে, এটাও সমন্বয় দেওয়া আছে। আচ্ছা, এবার দেখি কি আছে আর সমন্বয়। 5 নম্বর সমন্বয় আছে সাধারণ শেয়ার ইস্যু করা আছে। তাহলে সাধারণ শেয়ার কোথাকার কাজ, অর্থায়নের কাজ। তাহলে এটা আমার পরিচালনায় কোনো কিছু আসবে না বা পরিচালনায় কাজে লাগবে না। নগদ লভ্যাংশ প্রদান, লভ্যাংশ প্রদান কোথায় যায়, অর্থায়নে যায়। তাহলে এটাও পরিচালনায় লাগবে না। তাহলে পরিচালন থেকে আমরা সমন্বয় থেকে দুটি পেলাম, অবচয় এবং আসবাবপত্র বিক্রয়ের ক্ষতি। তো এবার যাই তুলনামূলক আর্থিক বিবরণীতে। দেখো এখানে আমরা পাবো চলতি সম্পদ, চলতি দায়গুলো। দেখো প্রথমে দেওয়া আছে নগদ, নগদ কিন্তু চলতি সম্পদ, তাই না? কিন্তু পরিচালনায় কি কাজ করতে হয়, নগদ বাদে বাকি চলতি সম্পদ গুলো কাজে লাগবে। নগদের কাজটা করতে হয় নগদ প্রবাহ বিবরণীর একেবারে শেষে। তো দেখো এরপর আছে প্রাপ্য হিসাব, চলতি সম্পদ। প্রাপ্য হিসাব কত ছিল, 15,000, হয়ে গেছে কত, 18,000। তাহলে ফলাফল কি, 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে। 3,000 টাকা বৃদ্ধি, প্রাপ্য হিসাব কি হয়েছে, 3,000 টাকা বৃদ্ধি। তাহলে এবার খেয়াল করো, প্রাপ্য হিসাব কি হিসাব, সম্পদ হিসাব। আমরা করতেছি নগদ প্রবাহ বিবরণী, মানে নগদ, এটাও সম্পদ। তাহলে একটা সম্পদ বৃদ্ধি পেলে আরেকটা সম্পদ কি হয়, হ্রাস পায়। একটা সম্পদ বৃদ্ধি পেলে আরেকটা সম্পদ হ্রাস পায়। তাহলে প্রাপ্য হিসাব যেহেতু 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা নগদের সাথে কি করতে হবে, বিয়োগ করতে হবে। দেখো কিভাবে বিয়োগ করবো, এই যে আমাদের লিখতে হবে প্রাপ্য হিসাব বৃদ্ধি। দেখো হয়ে গেছে কত, 18, ছিল কত, 15। তাহলে 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আর প্রাপ্য হিসাব সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পাইলে আরেকটা সম্পদ, মানে নগদটা কত সম্পদ, এটা কি হবে, হ্রাস পাবে। এই জন্য 3,000 টাকা কমে গেছে। ঠিক আছে, এরপর চলো তুলনামূলক আর্থিক বিবরণীতে আর কি সম্পদ আছে। দেখো বলা আছে মজুত পণ্য, এটা তো চলতি সম্পদ, তাই না? মজুত পণ্য ছিল কত, 30,000, হলো কত, 31,000, মানে 1,000 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে মজুত পণ্য সম্পদ, এই সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে নগদ টাকা কি হবে, হ্রাস পাবে। এই যে দেখো মজুত পণ্য বৃদ্ধি, 31,000 হয়ে গেছে 30,000 ছিল, 1,000 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে মজুত পণ্য সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে নগদটা কি হবে, হ্রাস পাবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই অধ্যায়ের একেবারে মূল জিনিসটা কি, সম্পদের বিপরীত দায়ের সমধর্মী কাজ। তাহলে এখানে মজুত পণ্য বৃদ্ধি পাইছে, তার মানে এখানে কি হবে, নগদ টাকা হ্রাস পাবে। তাহলে 1,000 টাকা বৃদ্ধি পেলে 1,000 টাকা হ্রাস করে দিব। ঠিক আছে, এবার চলো যাও তুলনামূলক আর্থিক বিবরণীতে। আসবাবপত্র স্থায়ী সম্পদ, তাহলে এটা পরিচালনা আসবে না, এটা বিনিয়োগের কাজ। বিনিয়োগ, এটাও বিনিয়োগের কাজ। অবচয়ের কাজ আমরা করে ফেলছি। ব্যাংক ঋণ দীর্ঘমেয়াদী দায়, অর্থায়নের কাজ। শেয়ার মূলধন অর্থায়নের কাজ, অধিহার অর্থায়নের কাজ, লভ্যাংশ অর্থায়নের কাজ। তাহলে আমাদের পরিচালন কার্যাবলী লেখার মতো কিন্তু আর কিছুই এখানে নাই। তাহলে এখন উত্তরপত্রে চলে যাই। দেখো আমরা এই যে কি বলা আছে, প্রাপ্য হিসাব বৃদ্ধি, মজুত পণ্য অবচয়, আর হলো আসবাবপত্র বিক্রয়ের ক্ষতি। তো এই চারটা লিখলাম। এবার ক্যালকুলেশন কিভাবে করবে খেয়াল করো। এই দুটার আগে আছে যোগ চিহ্ন, তাহলে এই দুটো আগে যোগ, 14,200। এখান থেকে এই দুটার আগে আছে বিয়োগ, তাহলে 3,000, 1,000, 4,000। 14,200 থেকে 4,000 বিয়োগ করবে, তাহলে কত হয়, 10,200 টাকা। এইটা নিট মুনাফার সাথে যোগ করে দিবে, কত হলো, 31,200 টাকা। এই 31,200 টাকা গুলো পরিচালন কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ, মানে তোমার খ নাম্বার প্রশ্নের উত্তর। ঠিক আছে, এবার দেখো গ নাম্বার কি বলছে। গ নাম্বারে বলা আছে হলো বিনিয়োগ ও অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। নগদ প্রবাহ তো 3 ভাবে করা হয়, বা 3 ধাপে করা হয়, তাই না? পরিচালন, এই যে পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন। পরিচালনটা খ নাম্বারে বলছে, সাধারণত এরকম খ নাম্বারে থাকে। গ নাম্বারে বলছে বিনিয়োগ আর অর্থায়ন। তাহলে আমরা আগে বিনিয়োগ করি। বিনিয়োগে কোনগুলো অন্তর্ভুক্ত হয় মনে আছে তোমাদের, স্থায়ী সম্পদ আর বিনিয়োগ, স্থায়ী সম্পদ আর বিনিয়োগ। তাহলে যথারীতি প্রথমে সমন্বয় দেখবো কি স্থায়ী সম্পদ আছে। দেখো অবচয়ের কাজ আমরা করে ফেলছি বাদ, নিট মুনাফার কাজ করে ফেলছি বাদ। এই যে বলছে নতুন আসবাবপত্র ক্রয় 30,000 টাকা। আচ্ছা, আসবাবপত্র স্থায়ী সম্পদ। তাহলে এবার চিন্তা করো, আসবাবপত্র যদি ক্রয় করি, আসবাবপত্র বৃদ্ধি পায়, একটা সম্পদ বৃদ্ধি পেল, তাহলে নগদ টাকা কি হবে, কমে যাবে। অথবা একেবারে সহজ ভাবে করতে পারো, আসবাবপত্র ক্রয় করলে কি হয়, নগদ টাকা কমে যায়। তাহলে 30,000 টাকা কি করতে হবে, বিনিয়োগের সময় মাইনাস করতে হবে। কি করতে হবে, মাইনাস। দেখো কিভাবে মাইনাস, এই যে বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী লিখলাম, আসবাবপত্র ক্রয় কত টাকা ক্রয় করছি আমরা, 30,000 টাকা। এই কারণে 30,000 টাকা কমে গেছে। ঠিক আছে, চলো আবার সমন্বয় করি। সমন্বয় দেখো এখানে কি বলা আছে, 4 নম্বরে আসবাবপত্র বিক্রয় 800 টাকা। তাহলে এই যে আসবাবপত্র বিক্রি করলাম, বিক্রি করলে কি হয়, আমরা নগদ টাকা পাই। তাহলে নগদ টাকা পাওয়া মানে কি, যোগ। আবার যদি তুমি ফর্মাল নিয়মে আসো, আসবাবপত্র বিক্রি করলে কি হয়, আসবাবপত্র কমে যায়। তাহলে সম্পদের বিপরীত কাজ, আসবাবপত্র যদি কমে তাহলে নগদ টাকা কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এই 800 টাকা কি করতে হবে, যোগ করতে হবে। আসবাবপত্র বিক্রি করলে আমরা টাকা পাই, এই জন্য যোগ করবো। এই যে আসবাবপত্র বিক্রয় 800 টাকা। ঠিক আছে, আচ্ছা আবার চলো সমন্বয়তে 4 নম্বর সমন্বয়ের কাজ করছি। 5 নম্বরে কি আছে দেখো,
শেয়ার সাধারণ শেয়ার আছে, এটা অর্থায়নের কাজ। 6 নম্বরে লভ্যাংশ অর্থায়নের কাজ। তাহলে সমন্বয় থেকে কিন্তু বিনিয়োগের আর কোনো কাজ আমার নাই। তাহলে এখন কি করতে হবে? এখন চলে যেতে হবে তুলনামূলক আর্থিক বিবরণীতে। আচ্ছা, এবার দেখো তুলনামূলক আর্থিক বিবরণীতে স্থায়ী সম্পদ আর বিনিয়োগ, ঠিক আছে? তাহলে স্থায়ী সম্পদ কি আছে? আসবাবপত্র আর আছে বিনিয়োগ। তো আসবাবপত্রের কাজ আমরা সমন্বয় থেকে করে ফেলছি, তাহলে আমার এখানে আর করা লাগবে না। যেটার কাজ সমন্বয় থাকবে সেটার তুলনামূলক আর্থিক বিবরণীতে দেখতে হবে না। এখন আসো বিনিয়োগ। দেখো বিনিয়োগ কত টাকা ছিল? বিনিয়োগ ছিল 30,000, হয়ে গেছে কত? 32,000। তাহলে 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগ কি হিসাব? সম্পদ হিসাব। সম্পদ বৃদ্ধি পেলে নগদ টাকার কি হয়? নগদ টাকা হ্রাস পায় বা কমে যায়। তাহলে আমরা এখানে লিখবো হলো বিনিয়োগ ক্রয়। এই দেখো বিনিয়োগ ক্রয়। বিনিয়োগ কত টাকা ছিল? 32,000 হয়ে গেছে, তাই না? আগে ছিল কত? 30,000। তাহলে বৃদ্ধি পাইছিল কত? 2,000। তাহলে বিনিয়োগ সম্পদ, সম্পদ যদি বৃদ্ধি পায় নগদ টাকা কি হয়? কমে যায়। এই জন্য 2,000 টাকা কমে গেল। তো এই তিনটাই হলো আমার বিনিয়োগ কার্যক্রমে, ঠিক আছে? কারণ এই যে প্রশ্ন দেখো, প্রশ্নে কিন্তু আর কোন স্থায়ী সম্পদ আমার নেই, আসবাবপত্র বিনিয়োগে দুইটাই ছিল। এখন কিভাবে ক্যালকুলেশন করবে? এই দেখো 30,000 এবং 2,000 দুইটার আগে কি আছে? মাইনাস। তাহলে দুইটা আগে যোগ করো 32,000। এখান থেকে 800 বিয়োগ করে দাও, তাহলে কত হয়? 31,200 টাকা। এটা হলো বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। আচ্ছা, এরপর কি বাকি থাকে আমার? অর্থায়ন। প্রশ্নে যাও। এই যে প্রশ্নে বলা ছিল অর্থায়ন কার্যাবলী। তাহলে অর্থায়ন, আমরা অর্থায়নে কি কি যায় মনে আছে তোমাদের? সাধারণ শেয়ার, ঋণ আর কি? লভ্যাংশ প্রদান। সাধারণ শেয়ার, ঋণ আর লভ্যাংশ প্রদান। তাহলে এই তিনটা সম্পর্কিত কি সমন্বয় আছে দেখো। এই যে 5 নম্বর সমন্বয় বলা আছে 6,000 টাকা অধিহার সহ মোট 8,000 টাকার সাধারণ শেয়ার ইস্যু। তাহলে কত টাকার সাধারণ শেয়ার ইস্যু করলাম? 8,000 টাকা। এটা লিখে দিলেই হবে, অধিহার কত টাকার বিষয় না। কত টাকার সাধারণ শেয়ার ইস্যু করছি আমি? 8,000 টাকা। তাহলে ইস্যু করা মানে তো বিক্রি করা। 8,000 টাকার সাধারণ শেয়ার বিক্রি করছি মানে এখানে 8,000 টাকায় পাইছি, তাই না? কত টাকা অধিহার এটা আমার কিন্তু বিষয় না। টাকা পাইলাম কত আমি? 8,000। এই জন্য সাধারণ শেয়ার ইস্যুতে আমরা কত লিখবো? 8,000 টাকা। তাহলে যেহেতু টাকা পাইলাম, টাকা পাইলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে যে সাধারণ শেয়ার ইস্যু অধিহার সহ কত ছিল মোট? 8,000। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো সমন্বয় কি আছে। সমন্বয় বলছে নগদ লভ্যাংশ প্রদান। লভ্যাংশ প্রদান। তাহলে লভ্যাংশ প্রদান করলে কি হয়? নগদ টাকা কমে যায়। কমে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আছে 16,000 টাকা। এই যে 16,000 টাকা আমরা বিয়োগ করে দিব। এই যে লভ্যাংশ প্রদান 16,000 টাকা। ঠিক আছে? তো এবার দেখো সমন্বয় কিন্তু আমার অর্থায়নের আর কিছু নাই, তাই না? সমন্বয়ের অর্থায়নের এই দুটো ছিল। এখন আমরা চলে যাবো তুলনামূলক আর্থিক বিবরণীতে। অর্থায়ন গুলো যেগুলো থাকে দীর্ঘমেয়াদী ঋণ, শেয়ার, মূলধন, লভ্যাংশ গুলো কিন্তু তাই পাশে থাকে। তাহলে দেখো আমরা সংরক্ষিত আয় মালিকের লভ্যাংশ প্রদানের এটার কাজ করছি, শেয়ার অধিহার, মূলধন দুইটার কাজও করছি। বাকি আছে কি? ব্যাংক ঋণ, দীর্ঘমেয়াদী ঋণটা। আচ্ছা, ব্যাংক ঋণ আমার কত ছিল খেয়াল করো। ব্যাংক ঋণ ছিল 1 লক্ষ টাকা, হয়ে গেছে কত? 1,10,000। তার মানে ফলাফল কি? 10,000 টাকা বৃদ্ধি। 10,000 টাকা বৃদ্ধি। তাহলে ব্যাংক ঋণ কি হিসাব? দায় হিসাব। দায়ের কেমন কাজ হয়? দায়ের সমধর্মী কাজ হয়। কেমন কাজ হয়? সমধর্মী হয়। তাহলে এখানে দায় বৃদ্ধি পাইছে, তাহলে নগদ টাকা কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে দেখো এই যে নগদ টাকা কিভাবে বৃদ্ধি পায়, আমরা লিখে দিব ঋণ গ্রহণ। কত টাকা ছিল আমার? 10,000 টাকা বৃদ্ধি। তো যেহেতু দায় বৃদ্ধি পাইছে, তার মানে নগদ টাকাও কি হবে? বৃদ্ধি পাবে, যোগ হবে। এবার ক্যালকুলেশন করো, এই দুইটা আছে যোগের। তাহলে 10 আর 18, 18 থেকে 16 বাদ দেওয়া কত হয়? 2,000 টাকা। এটা হলো অর্থায়ন কার্যাবলী, নগদ প্রবাহ। তো এখানে প্রশ্নে দেখো, প্রশ্নে কিন্তু বলছে বিনিয়োগ অর্থায়ন কার্যক্রম নিট নগদ প্রবাহ। পুরোপুরি নগদ প্রবাহ কিন্তু করতে পারো নাই, এই জন্য আমার কিন্তু পুরো নগদ প্রবাহ আর করা লাগবে না। শুধু এই বিনিয়োগের এখানে ক্লোজিং দিবে, অর্থায়নের এখানে ক্লোজিং দিবে, দুইটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে? তো এই হলো আমাদের আজকের প্রশ্ন, যেটা ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্ন। আশা করি পুরো সৃজনশীলটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে আরো যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। তোমাদেরকে আবারও বলি, তোমরা এই বোর্ড প্রশ্নগুলো করার আগে অধ্যায়ের বেসিক ক্লাসগুলো আগে করে নিবে, তাহলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। ধন্যবাদ তোমাদের সকলকে।